আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কাকে 124 রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমেই সোমবার তানজিদ তামিমের বিদায়। বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে 17 জুন। এবং নরসিংদীতে পোশাক ব্যবসায়ীর গরুর খামারে বিনিয়োগ, কোরবানি ঘিরে বাণিজ্য শুরু হলেও লক্ষ্য মাংসের আন্তর্জাতিক বাজার। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই নিউ ইয়র্ক টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার দেওয়া 125 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিমের উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। তানজিদ তামিম 6 বলে 3 রান করে নোয়ান্থোসারার শিকার হন। আর রানের খাতা খোলার আগেই ধনঞ্জয় ডি সিলভার বলে আউট হন সৌম্য সরকার। Stream. My point there with the trajectory is that sometimes they can't get underneath that at all, so they can't hit it down the ground, and therefore those Yorkers don't bounce as much. Even if they get even fuller, they still can't get it as a normal bowler. Also very difficult to get underneath and try and scoop a little bit, because it makes a very difficult situation for the batsman. That's a wide. Just one other thing that I do want to point out. I've got a pitch map here, and these are deliveries of... শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 43 রান। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ রাত 8:30টায় মাঠে নামবে সাউথ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার প্রোটিয়ারা দুর্দান্ত ছন্দে আছে। এদিকে নেপালের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে নেদারল্যান্ডসও আছে ভালো অবস্থায়। অন্য ম্যাচে রাত 11টায় মুখোমুখি হবে দুই শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বৃষ্টির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে ইংল্যান্ডের। আর ওমানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রেলিয়া। এবারে অন্যান্য সংবাদ। বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 17 জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রাত 9:15টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সে সময় মন্ত্রী জানান, সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 10 জিলহজ 1445 হিজরি, 3রা আষাঢ় 1431 বঙ্গাব্দ, 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা। নরসিংদী জেলার পলাশে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী বিনিয়োগ করেছেন গরুর খামারে। সম্পূর্ণ আধুনিক ব্যবস্থাপনার গরুর খামারটিতে কোরবানিকে ঘিরে বাণিজ্য শুরু হলেও উদ্যোক্তার লক্ষ্য মাংসের আন্তর্জাতিক বাজার ধরা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। গত 1 দশক ধরে প্রাণী সম্পদ খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ছে এই খাতে শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীদের বিনিয়োগও। নরসিংদীর পলাশ উপজেলার ভেরিন্দা গ্রামে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী সুপরিকল্পিত উদ্যোগে বিনিয়োগ করেছেন গরুর খামারে। প্রাণী সম্পদ লালন পালনে স্বাস্থ্যগত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করায় খামারের শুরুর 3 বছরেই সাফল্য পেয়েছেন এই উদ্যোক্তা।
রোগ জীবাণুর প্রোটেকশনের জন্য যা যা করা দরকার আমি সবই করি। হাইজিনিকটাও খুব ভালোভাবে মেনটেন করি, রোগ প্রতিরোধটা বেশি ভালো থাকে। চলমান বৈশ্বিক সংকট এবং প্রাণী খাদ্যের লাগামহীন দামের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে খামার ব্যবস্থাপনায়। সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ইসাদ চৌধুরী। 4 বছরে যদি একটা প্রোডাক্ট 35 থেকে 38% বৃদ্ধি হয়, এটা তো মানে কন্ট্রোলের বাইরে। ঘাসের যোগানটা আমার সবচেয়ে বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার দানাদার খাবারটা কম লাগছে, অনেক কম লাগতেছে। কাঁচা ঘাস খাচ্ছে, গরুর কোয়ালিটিও ভালো হচ্ছে, মিট কোয়ালিটি খুবই ভালো। সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হওয়াই এখন এই খামারের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে মিট এক্সপোর্টের চিন্তা ভাবনা রাখবো, পাশাপাশি মিল্কের প্রোডাকশন যেন বৃদ্ধি হয় ওইদিকে একটা ব্যবস্থা রাখবো। দই এবং বিভিন্ন আইটেম তৈরি করার আমার ইচ্ছা আছে। আসন্ন ঈদুল আজহার কোরবানির জন্যে পশু সম্পদ অধিদপ্তরের হিসেব অনুযায়ী এবছর 1,30,00,000 মতো গরু প্রস্তুত করা আছে। এই বিশাল বাজারটা কৃষির প্রচলিত অন্যান্য বিষয়ের সাথে তরুণ প্রজন্ম যুক্ত হয়ে সম্প্রসারিত হয়েছে। হাম্বা ফার্ম তেমনই একটি। ইসাদ চৌধুরী এই ফার্মে একেবারে আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, খাদ্য খরচ কমিয়ে আনা এবং জৈব নিরাপত্তা এটাকে শতভাগ নিশ্চিত করে খামারটি করেছে, যেটি আগামীর অনেক তরুণ উদ্যোক্তাদের জন্য একটা অনুকরণীয় দিক হতে পারে। সব কিছু মিলিয়ে বারবার যেটা বলছে, খাদ্য খরচকে যে কোনো মূল্যে কমিয়ে আনতে হবে। নরসিংদীর পলাশের হাম্বা ফার্ম থেকে শাইখ সিরাজ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে কিছুক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আবারও আমন্ত্রণ। এবার নিটল টাটা কৃষি সংবাদ। সাভারে মহিষ পালনে ঝুঁকছেন খামারিরা। আশুলিয়ার শ্রীপুরে মাত্র 2 বছরে খামারটি অন্যতম বৃহৎ মহিষের খামারে পরিণত হয়েছে। বাজারে মহিষের মাংসের চাহিদা বেশি থাকায় ও রোগবালাইয়ের ঝুঁকি কম থাকায় মহিষ পালনকে লাভজনক ব্যবসা হিসেবে দেখছেন অনেকে। সাভার থেকে জাকির হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। মহিষের রোগবালাই কম হওয়ায় এবং স্থানীয়ভাবে মাংসের চাহিদা বেশি থাকায় 2 বছর আগে আশুলিয়ার শ্রীপুরে 5টি উন্নত জাতের মহিষ নিয়ে খামার গড়ে তোলেন আব্দুল কাইয়ুম। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের হাট থেকে ইন্ডিয়ান জাফরাবাদ সহ উন্নত জাতের মহিষ এনে পালন করা শুরু করেন। তার খামারে বর্তমানে মহিষের সংখ্যা 200 এবং গরু রয়েছে 100-এরও বেশি। মহিষের রোগবালাই খুবই কম হয়, মানে গরুর থেকে 50% কম, আরো বেশি, এত কম। খাবার দাবারের খরচ, খাবার দাবার একটু বেশি খায়, যেটা গরুর থেকে একটু বেশি খায়, কিন্তু ওর আউটপুট ভালো, মানে যা খায় তাতে গেন, ওর মাংস বৃদ্ধি পায় বেশি। কোরবানির পশু হিসেবেও অনেক ক্রেতার পছন্দ খামারের মহিষ। এখানে দেখলাম এখানে অনেক সুন্দর পরিবেশের কারণে একটু দেখে গেলাম। হাটেও আমরা মহিষ কিনি, এখানকার পরিবেশের সাথে হাটের পরিবেশ আসে না, আর এখানকার ওজনটাও ভালো লাগে। ওজন দেওয়ার পরে 3টা ওজন দিলাম, একটা ভালো লাগছে। আব্দুল কাইয়ুমের খামারে থাকা পাঠান, যার ওজন 1330 কেজি। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বিশ্ব সমুদ্র দিবস আজ। সমুদ্রের অবদান, আবেদন, প্রয়োজনীয়তা আর উপকারিতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতে প্রতি বছর 8 জুন পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রকে দূষণমুক্ত রাখার পাশাপাশি যথাযথ পদক্ষেপে বাস্তুতন্ত্র যেমন রক্ষা হবে, তেমনি উন্মুক্ত হবে সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনার দ্বার। নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। অক্সিজেনের সবচেয়ে বড় যোগানদাতা সাগর ও মহাসাগরকে বিবেচনা করা হয় পৃথিবীর ফুসফুস হিসেবে। সমুদ্র তীরবর্তী এদেশের রয়েছে 1,18,813 বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা। প্রাকৃতিক সম্পদে ভরপুর বঙ্গোপসাগর রয়েছে সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনা।
মানুষের অসচেতনতা ও অদূরদর্শী কর্মকাণ্ডে মাত্রাতিরিক্ত দূষণে হুমকিতে বাস্তুতন্ত্র। যারা পর্যটন বেড়াতে আসেন তারা যদি সচেতন হন তাহলে সমুদ্রটা প্লাস্টিক মুক্ত হইতে। পলিথিন বলেন যা আনবো ব্যবহার করে ওটা নিজেরা নিয়ে গিয়ে প্রয়োজনে ডাস্টবিন, যেখানে ডাস্টবিন আছে ওইখানে ফেলবো। বঙ্গোপসাগরকে ঘিরে আবর্তিত হয় অনেক মানুষের জীবন জীবিকা, আর নদীমাতৃক এই দেশে নদীর সঙ্গে রয়েছে সমুদ্রের গভীর সম্পর্ক ও যোগসূত্র। সমুদ্রকে সুন্দর ও দূষণমুক্ত রাখলে বাঁচবে দেশের নদীগুলো। সংবেদনশীল হওয়া দরকার আমাদের সমুদ্র এই সৈকতের প্রতি, আমাদের সমুদ্র নগরীর প্রতি। ভিতর থেকে যতদিন পর্যন্ত সচেতন না হবে এই প্রবলেমটা ট্যাকেল করা খুবই প্রবলেম। পাশাপাশি আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে। দূষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে হুমকিতে সাগরের তলদেশের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। সাগরকে দূষণমুক্ত রাখতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সাগর পাড়ে অনেকগুলো মোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তো তাদেরও সচেতন থাকতে হবে। আমাদের একার না, সকলে মিলে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করি এবং নিয়ন্ত্রণ করি। পলিথিন যে ব্যবহার করা অত্রযত্র যাবে না, সে আইনেরও সঠিক প্রয়োগও হচ্ছে না এবং যারা ব্যবহার করতেছে তারাও আইনটা আমরা মানতেছি না। 1992-এ ব্রাজিলের রিও ডি জেনেরিও প্রকৃতি ও উন্নয়ন শীর্ষ কনফারেন্সের পর থেকে প্রতি বছর নানা দেশে পালিত হয়ে আসছে বিশ্ব সমুদ্র দিবস। প্লাস্টিক বর্জ্যের কারণে নানাভাবে দূষিত হচ্ছে বঙ্গোপসাগর। সাগরকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা করতে জনসচেতনতার পাশাপাশি সরকারকে ভূমিকা রাখার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর।